নিরপেক্ষ ন্যায় থেকে এই লজিকগুলো কিভাবে হয়, কিভাবে মূর্তি, সংস্থান, বৈধতা বিচার, দোষ কিভাবে হয় তোমরা দেখে নাও। যেমন কিছু ছাত্র সভ্য, কিন্তু লালু সভ্য নয়, সুতরাং লালু ছাত্র নয়। প্রথমে এই প্রশ্নটার উত্তরটা দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে। তো পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে, কিছু ছাত্র সভ্য কিন্তু লালু সভ্য নয়, সুতরাং লালু ছাত্র নয়, এটা দেওয়া থাকবে। এবার তুমি কি করবে? তোমাকে উত্তর করতে হবে। কি করতে হবে? প্রথমত লিখতে হবে যৌক্তিক আকার বা আদর্শ আকার। এখানে লেখা আছে যুক্তিটির যুক্তিবিজ্ঞানসম্মত আকার। তো আমি তোমাদেরকে বলছি এটাও লিখতে পারো, বা যৌক্তিক আকার আমি যেভাবে শিখিয়েছি সেটাই যৌক্তিক আকার। ক্লিয়ার? তো সবার প্রথমে এটা সাজাতে হবে। কিভাবে এটা সাজাবে? তো মনে রাখবে, এই যে লাইনটা দেখছো এখান থেকে সবার আগে তোমাদেরকে সিদ্ধান্ত বার করতে হবে। সিদ্ধান্ত মানে কি করে বুঝবে? কিছু শব্দ আছে, অতএব, সুতরাং, কাজেই যদি থাকে তাহলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত। কারণ কিংবা কেননা যদি থাকে তাহলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। ক্লিয়ার? তাহলে এই যে অতএব, সুতরাং আমরা খোঁজার চেষ্টা করব এই বাক্যের এই লাইনগুলোর মধ্যে আছেন। আলটিমেটলি 3টে লাইন দেওয়া থাকবে, যদি থাকে তাহলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত। এবার আগে এই যে সুতরাং মিলে গেছে, তাহলে আগের পরের ব্যাপার মানে আগে মানে এটা, পরে মানে এই লাইনটা। ক্লিয়ার? তার মানে এই যে লালু ছাত্র নয়, এটা হবে সিদ্ধান্ত। তো যৌক্তিক আকারে সবার আগে আমাদেরকে এই নিচের লাইনটা বার করতে, নিচ থেকে উপরে উঠতে হবে। তো সবার প্রথমে আমাদেরকে এই লাইনটা বার করতে হবে। তার মানে কি কোন বচন হবে? লালু ছাত্র নয়, এটা হচ্ছে ই বচন হবে। নাম আছে, নামের সঙ্গে নয় থাকলে ই বচন হয়, আর নামের সঙ্গে হ্যাবাচক থাকলে সেটা এ বচন হয়। আমি তোমাদের যেটা শিখিয়েছি। আর ফুল টিউশনটা অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো লালু নয়, ছাত্র ই বচন। ক্লিয়ার? ই বচন হয়ে গেল। এবার হচ্ছে যে সিদ্ধান্ত। তো সবার প্রথমে সিদ্ধান্তটা বার করলাম। এখানে নিচে হচ্ছে এস, মানে উদ্দেশ্যপদটার নাম এস, আর বিধেয়পদটার নাম পি। এস মানে পক্ষপদ, পি মানে সাধ্যপদ। ক্লিয়ার? এখানে মনে রাখবে, যখন কোনো নাম বচন হবে তখন নামের ক্ষেত্রে বা জায়গার নামের ক্ষেত্রে সেখানে কিন্তু এ বচন হলে সকল দেওয়া যায় না, ই বচন হলে কোনো দেওয়া যায় না, শুরুটা শুধু দেওয়া যাবে না, বাকি সব দেওয়া যাবে। ক্লিয়ার? তাহলে লালু নয়, ছাত্র ই বচন। ক্লিয়ার? তো এখানে একটা লাইন তো হয়ে গেল। এবার এই দ্বিতীয় নাম্বার লাইনটা কি নিচ থেকে উপরে উঠতে হবে? দ্বিতীয় নাম্বার লাইন কি করে আসবে? কারণ এখানে যে এই যে তুমি লালুটাকে এস নাম দিলে, আর এস মানে উদ্দেশ্যপদটা কিন্তু এস মানে এস মানে পক্ষপদ, আর বিধেয়পদটা কিন্তু সাধ্যপদ। এই লালু শব্দটা মানে এস শব্দটা, এই এক লাইন তো হয়ে গেছে নেওয়া, এই দুটো লাইনের মধ্যে যেখানে থাকবে সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন। তার মানে এই লালু শব্দটা ভালো করে তো, কিছু ছাত্র সভ্য কমা কিন্তু লালু সভ্য নয়, তার মানে এই যে লালু শব্দটা এখানে যে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। তার মানে এটাও লালু সভ্য নয়, এটাও কিন্তু ই বচন হবে। তার লালু নয় সভ্য, ই বচন। ক্লিয়ার? আলটিমেটলি দুটো লাইন নেওয়া হয়ে গেল। এবার যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে কোনটা পড়ে থাকলো? এটা কিছু ছাত্র সভ্য। এবার কিছু থাকলে কি বচন হয় আমি তোমাদেরকে শিখিয়েছি। কিছু থাকলে সঙ্গে হ্যাবাচক থাকলে সেটা আই বচন হয়। তাহলে কোনো কোনো ছাত্র হয় সভ্য, আই বচন। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল, 3টা লাইন সাজানো হলো। নিরপেক্ষণে সবচেয়ে ভাইটাল জিনিস হচ্ছে এই লজিকটা সাজানোটাই হচ্ছে মেন। এটার উপরই তোমার হচ্ছে লজিকটা নির্ভর করবে তুমি সঠিক উত্তর করতে পারবে কি না। এটা করতে পারলেই ব্যাস, তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার কাছে লজিক জলের মতো সোজা। ক্লিয়ার? এটা সাজানো হয়ে গেল সাজানো। এবারে তাহলে আর মানে কি আদর্শ আকার বা যৌক্তিক আকার সাজানো কমপ্লিট হয়ে গেল। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার তোমাকে কাজ কি করতে হবে? এবার তোমাকে কাজ করতে হবে যে নিরপেক্ষ ন্যায়ের যে কয়টা নিয়ম আছে বৈধতা বিচারে, সেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে লাগবে। কি কি নিয়ম আমি তোমাদের লিখে দিয়েছি, মেন টিউশনে দেখে নেবে, প্রোফাইল ভিজিট করে দেখে নেবে, ফুল টিউশন দেখবে যে আমি তোমাদের লিখে দিয়েছি যে ন্যায় প্রথম নিয়ম হচ্ছে, ন্যায়ের নিয়ম হলো 10টা নিয়মের মধ্যে আমি তোমাদেরকে বলি 4টা নিয়ম পড়তে হবে। 4টা নিয়ম পড়লেই সমস্ত লজিক তোমরা করতে পারবে। প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হলো, ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে 3টা পদ থাকবে, তার বেশিও না কমও না। যদি 3টের বেশি পদ থাকে তাহলে সেখানে চারিপদ ঘটিত দোষ হবে বা চতুষ্পদ ঘটিত দোষ হবে। এগুলো আমি লিখে দিয়েছি, ঠিক আছে? তো এখন আমি তোমাদের এগুলো প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু সেগুলো আমি মুখে মুখে বলছি। এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো করে নেবে, খাতার মধ্যে লিখে নেবে, এটাও লিখে নেবে। তো এই যে প্রথম নিয়মটা এবার অ্যাপ্লাই করে দেখতে হবে এখানে দোষ হয়েছে কি না। তো এবার আমরা কি করব, এই নিয়মটার ক্ষেত্রে আমরা পদগুলো মিলিয়ে নেব। যেহেতু লালুটা তুমি এস দিয়েছো, ছাত্রটা পি দিয়েছো, তো এবার প্রত্যেকটা পদগুলো মিলিয়ে নিই।
কে লালু শব্দটা যদি এস হয় তা লালু লালু যেখানে থাকবে সেটারও নাম এস দিয়ে দিব। ছাত্রটা যদি পি হয় তো ছাত্র ছাত্র যেখানে থাকবে সেটা পি, এটা যদি পি দিয়েছে ওটাও পি দিয়ে দিব। তো এস এস মিলে গেল, পি পি মিলে, বাকি যে দুটো পদ থাকবে সেটার নাম এম পদ। এম মানে হেতু পদ। ক্লিয়ার? তো এবার আমরা ভালো করে দেখে নয় যে প্রথম নিয়ম, ন্যায় যে নিয়ম হলো, ন্যায় অনুমানে 3টা পদ থাকবে, তার বেশিও না কমও না। এখানে ভালো করে দেখে নাও 3টা পদই আছে। এই যে এস এস লালু লালু একটা পদ, ছাত্র ছাত্র 2টা পদ, সভ্য সভ্য 3টা পদ। তার মানে এই যে প্রত্যেকটা পদ দুবার করে বসে, আলটিমেটলি 3টা পদ হয়ে গেল। তার মানে প্রথম যে নিয়মটা আছে সেটা কিন্তু পাস হয়ে গেল। ক্লিয়ার? মানে চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটিত দোষ হলো না, মানে প্রথম নিয়ম পাস। ক্লিয়ার? এবার চলে যাবো দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়মটা কি? দ্বিতীয় নিয়ম হচ্ছে ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে, এগুলো মুখস্থ করতে হবে। দেখো, কিছু নিয়ম মুখস্থ করতে হবে, নাহলে লজিক তুমি করতে পারবে না। এগুলো আমি লিখে দিয়েছি, মুখে তো বলেও দিচ্ছি, এগুলো খাতার মধ্যে লিখে নেবে। ঠিক আছে? ফুল টিউশনটা, মেইন টিউশনটা ভিজিট করলে সব ডিটেলস একদম খাতার মতো সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে? আর কথা তো বলছি। তো এই যে দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হলো যে ন্যায় নিয়ম হলো হেতুপদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, এটাই নিয়ম। এবার দ্বিতীয় নিয়মটা অ্যাপ্লাই করে দেখব। হেতুপদ মানে এম পদের কথা বলছে। এই যে এম পদ, এম পদ কোথায় কোথায় থাকে? প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্য। একটা কথা মনে রাখবে, প্রথম লাইনটা কিন্তু প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় লাইনটা অপ্রধান আশ্রয় বাক্যের সিদ্ধান্ত। এগুলো দিতেও পারো নাও দিতেও পারো, আমি প্রত্যেকটা লজিকই বলেছি, বলে মানে একদম অনেক বলেছি। তো প্রথমকার লাইনটা প্রধানের অপ্রধানের 3টা ফুলস্টপ দেওয়া আছে, মানে সিদ্ধান্ত। বুঝে গেলে তো? তো এই যে হেতুপদ, এই দ্বিতীয় নিয়মের মধ্যে হেতুপদের কথা বলছে। হেতুপদ মানে এম পদের কথা বলছে। এখানে কোন বচন? এটা আই বচন। তো আমরা জানি আই বচনের 2টা পদই অব্যাপ্য। তার মানে প্রথম লাইনে কিন্তু প্রথম লাইনে কিন্তু হেতুপদ অব্যাপ্য হলো। কিন্তু চলো আরেক জায়গায় তো হেতুপদ আছে দ্বিতীয় লাইনে, ওটাও দেখে নিই। অপ্রধানাস্ত্র বাক্য, ওখানেও হেতুপদ আছে। এখানে দেখো হেতুপদ কিন্তু ব্যাপ্য হয়েছে, কারণ ই বচনের 2টা পদই ব্যাপ্য আমরা জানি। তার মানে হেতুপদ ব্যাপ্য হয়ে গেল। তার মানে দ্বিতীয় নিয়মটা পাস, মানে অব্যাপ্য হেতুদোষ হলো না। কারণ এই দ্বিতীয় নিয়মের নিয়ম কি? যে হেতুপদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতুদোষ হবে। তো ব্যাপ্য হয়েছে, এই জন্য অব্যাপ্য হেতুদোষ হলো না। এবার চলো তৃতীয়, এইভাবে একটার পর একটা নিয়ম অ্যাপ্লাই করে করে যেতে হবে। ঠিক আছে? এবার চলে আসবো তৃতীয় নিয়ম। তো তৃতীয় নিয়ম কি? তৃতীয় নিয়ম হলো, ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তার মানে এই নিয়মের ক্ষেত্রে আমরা এই যে 3 নম্বর যে নিয়মটার কথা বলছি, এই নিয়মের ক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে এস আর পি। এস মানে পক্ষপদ, পি মানে সাধ্যপদের কথা বলছি। তো এই নিয়মের ক্ষেত্রে যদি লঙ্ঘন হয়, অবৈধ সাধ্যদোষও ঘটতে পারে, অবৈধ পক্ষদোষের ক্ষেত্রে ঘটতে পারে। তো চলো প্রথম নিয়মের প্রথম প্রধান আশ্রয় বাক্যটার ক্ষেত্রে শুরু করি। এম পদ তো নিয়ম পাস হয়ে গেল। এবার পিটা দেখি। 3 নম্বর নিয়মের ক্ষেত্রে একমাত্র এস আর পি কেই দেখবে। তো মনে রাখবে এই নিয়মের ক্ষেত্রে যে বললাম যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এই নিয়মের ক্ষেত্রে একমাত্র এখানে যদি অব্যাপ্য হয়, আশ্রয় বাক্যে অব্যাপ্য আর সিদ্ধান্তে যদি ব্যাপ্য হয় তাহলে দোষ হয়, সেটা যে পদই হোক। যদি পি পদটা হয় তাহলে অবৈধ সাধ্য দোষ, আর যদি এস পদটা হয় তাহলে অবৈধ পক্ষ দোষ। তো চলো দেখে নিই। যেহেতু এটা আই বচন, আই বচনে কিন্তু 2টা পদই অব্যাপ্য, তার মানে পি পদটা অব্যাপ্য, পি পদটা মানে সাধ্যপদ। তো চলো ওই পদটা এখানে অব্যাপ্য, তাহলে সিদ্ধান্তের দিকে তাকাবো। সিদ্ধান্ত ই বচন, আর সিদ্ধান্তে ই বচনের 2টা পদই ব্যাপ্য, এখানে ব্যাপ্য হয়ে যাচ্ছে। তার মানে সাধ্যপদটা কিন্তু আশ্রয় বাক্যে অব্যাপ্য, সিদ্ধান্তে ব্যাপ্য, এই জন্য এটা অবৈধ সাধ্য দোষ। কারণ এই নিয়মের ক্ষেত্রে যে পদ বলেই দিয়েছে যে পদ আশ্রয় বাক্যে, কারণ এই 2টো আশ্রয় বাক্য, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এই নিয়মের ক্ষেত্রে একমাত্র এস আর পিকেই দেখতে হবে। ক্লিয়ার? তার মানে এখানেই আটকে গেল, তোমার পি পদটা হলো। এবার তোমার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি কি করে বুঝলেন যে পি পদটাই হলো? ঠিক আছে, তুমি এটাও দেখো, এস পদটা দেখো, এস পদটা হয়নি, মানে পক্ষদোষ হয়নি। ভালো করে দেখো, এটা তো ই বচন, আর ই বচনে তো এস পদটা ব্যাপ্য, কারণ ই বচন 2টি পদই ব্যাপ্য, ব্যাপ্য হলে তো দোষ হবে না। এখানে অব্যাপ্য হতে হবে আর এখানে ব্যাপ্য, তবেই দোষ হবে। এখানে তো ব্যাপ্য, তাহলে দোষের কোথায় প্রশ্ন আছে? প্রশ্ন তো আসেই না। নিয়ম বলেছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, মানে কি অব্যাপ্য, সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এখানে অব্যাপ্য, এখানে ব্যাপ্য হলে দোষ, এই জন্যই তো অবৈধ সাধ্য দোষ। এই জন্য পি পদটাই জন্য হলো, এই জন্য এটা অবৈধ সাধ্য দোষ। যদি এস পদটা এখানে অব্যাপ্য হতো আর এখানে ব্যাপ্য হতো তাহলে অবৈধ
পক্ষদোষ। আশা করি বুঝে গেছো। তাহলে কোন দোষ হলো? ভালো করে দেখো, এখানে লেখা আছে অবৈধ সাধ্যদোষ। তাহলে কেন হলো বোঝা গেল। এবার আশা করি এবার দোষ বার করতে পারবে। অবৈধ সাধ্যদোষ, এটা অবৈধ সাধ্যদোষ। যদি পি পদ থাকে তাহলে অবৈধ পক্ষদোষ। ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে সংস্থান। সংস্থানটা কি করে আমি শিখিয়েছি। আলটিমেটলি 3টা লাইন আছে। এই যে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, 3টা লাইনে তুলতে হবে। তুলে নিলাম। তো প্রথম লাইনে কি কি পদ আছে? যে পি আর এম আছে, পি আর এম আছে। দ্বিতীয় লাইনে কি আছে? এস আর এম আছে, এস আর এম আছে। তৃতীয় লাইনে কি আছে? এস আর পি আছে। আমি কি বলেছিলাম? শুধু হেতুপদকে জোড়া দিয়ে দাও। আলটিমেটলি দেখো হেতুপদ, এই যে এম পদ আর এম পদকে জোড়া দেওয়ার ফলে যে ছবিটা বার হলো, এই ছবিটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। ক্লিয়ার? এই ছবিটা 4টা সংস্থান আছে। প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয়, চতুর্থ, 4টার মধ্যে যে কোনো একটা ছবি হবেই। তো এরকম ছবি বেরিয়েছে, এটা দ্বিতীয় সংস্থান। প্রথম সংস্থানের ছবি আলাদা, দ্বিতীয় সংস্থান এটা, তৃতীয় আলাদা, চতুর্থ আলাদা। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে সংস্থান। ক্লিয়ার? যেখানেই বার হোক আলটিমেটলি 3টা লাইন বার হবে, শুধু হেতুপদকে জোড়া দিয়ে দিবে, তো 4 রকমের ছবি হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। প্রথম, তৃতীয়, চতুর্থ সেগুলো দেখে নেবে সংস্থান, আমি ফুল টিউশন দেখে নেবে, এটা দ্বিতীয় সংস্থান। ক্লিয়ার? তো দোষ বিচার তো সবচেয়ে সোজা। তুমি কি করে বুঝলে এই যে এখানে যে দোষটা হলো, কি করে বুঝলে, সেই কথাটাই হচ্ছে বিচার। মানে তুমি যে বুঝতে পারলে যে এটাতে দোষ হয়েছে, সেই কথাটাই তোমাকে এখানে লিখতে হবে বিচার। তো সংস্থান আর দোষ যেহেতু হয়েছে, দোষ হয়েছে মানে কি? অবৈধ হয়েছে। এখানে বৈধ মূর্তি হবে না, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় সংস্থানের অবৈধ মূর্তি। আর অবৈধ সাধ্য দোষ হলো কেন? বিচারের সেই কথাটাই লিখতে হবে। বিচার বিভিন্ন রকমের হয়, বিচার বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন রকম হয়। যে কোনো একটা বিচার, একটা সহজ ভাষায় বিচার মুখস্থ করবে, সেই বিচারটা সব জায়গায় লিখবে। একটা দোষ হলে এক রকমের বিচার, দোষ না হলে আরেক রকমের বিচার। আমি 2 ধরনেরই বিচার করে দিয়েছি। তো সহজ ভাষা এটা হচ্ছে, যেহেতু দোষ হয়েছে, এটা বিচারে লিখতে হবে এটা দ্বিতীয় সংস্থানের অবৈধ মূর্তি। এখানে অবৈধ সাধ্যদোষ ঘটেছে, কারণ এখানে হচ্ছে কেন ঘটেছে, কি করে বুঝতে পারলে অবৈধ সাধ্যদোষ ঘটেছে, যে নিয়মে ঘটেছে সেটা এখানে লিখতে হবে। কি করে বুঝতে পারলে, সেই বিচারটাই হচ্ছে এখানে লিখতে হবে। তো অবৈধ সাধ্যদোষ কেন ঘটেছে? কারণ ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না। কোন লাইনটাকে দেখে তুমি বুঝতে পারলে যে এখানে অবৈধ সাধ্যদোষ, সেই কথাগুলোই এখানে লেখা আছে। সেই কথা আমি যে বলে দিলাম, এই যে এই লাইনটা দেখলাম, এই লাইনটা, এই যে কথাগুলো বুঝতে পারলে সেটাই হচ্ছে এখানে মনের ভাষাটা, এখানে বিচার। আশা করি বুঝতে পেরেছো এবার। তো এই নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল, এই প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্নের উত্তর এটা। ঠিক আছে? সকল ছাত্র হয় পরিশ্রমী এবং রহিমও পরিশ্রমী, সুতরাং রহিম ছাত্র না হয়ে পারে না। এবার চলো এই প্রশ্নের উত্তরটা করে নেওয়া যাক। ক্লিয়ার? এই চলো একইভাবে। তো এখানেও আমাদেরকে দেখতে হবে, এটা আলটিমেটলি এখানে হচ্ছে সিদ্ধান্ত বার করতে হবে। ভালো করে দেখে নাও, সকল ছাত্র হয় পরিশ্রমী, রহিমও পরিশ্রমী, সুতরাং রহিম ছাত্র না হয়ে পারে না। তার মানে এটা কিন্তু সবার হচ্ছে সিদ্ধান্ত বার করতে হবে। তার মানে এটা কিন্তু আমাদের এই যে সুতরাং আছে, তার মানে এটা কিন্তু সিদ্ধান্ত হবে। তো চলো এটার উত্তরটা তোমরা দেখে নাও যুক্তি আকার। ঠিক আছে? চলো এবার এই যে, ঠিক আছে, কথা জানো, হ্যাঁ এই যে, হ্যাঁ এটাও একইভাবে, এটা দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর। তো সবার প্রথমে যে রহিম হয় ছাত্র, তো এখানে ভালো করে দেখানো, এখানে প্রশ্নটা দ্বিতীয় নাম্বার প্রশ্নে যে এই সুতরাং সবার প্রথমে সিদ্ধান্ত, রহিম ছাত্র না হয়ে পারে না, তার মানে কি? রহিম হয় ছাত্র, তার মানে এটা এ বচন। রহিম ছাত্র না হয়ে পারে না, তার মানে কি বলতে যাচ্ছে? তার মানে রহিম হয় ছাত্র, এই বচন। তো রহিম যেহেতু নাম আছে, ঠিক আছে, তাহলে এ বচন এখানে তাই লিয়েছে, রহিম হয় ছাত্র। এবার রহিমটা এস পদ আর ছাত্রটা পি পদ। ক্লিয়ার? তার মানে একটা লাইন তো এখানে, মানেটা একটা লাইন তো হয়ে গেল, একটা লাইন হয়ে গেল, তার মানে একটা লাইন হয়ে গেল। এবার হচ্ছে এই একটা লাইন থেকে হয়ে গেল, এবার বাকি নিচ থেকে উপরে উঠতে হবে। তার মানে এই যে রহিম হয় পরিশ্রমী, এটা কি করে হলো? কারণ এই যে রহিমটা এস আর এটা পি। ক্লিয়ার? এই যে রহিম শব্দটা, এস শব্দটা, এই দুটো লাইনের মধ্যে, 3টা লাইনের মধ্যে একটা লাইন তো হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। এবার সিদ্ধান্ত কি করে বুঝলে? আমি কিছুক্ষণ আগে বললাম, অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, তার মানে সুতরাং মিলে গেছে, তার মানে এটাও সেম পরের বাক্যটা। আর কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তো এটা রহিম, এটা সিদ্ধান্ত হলো, এটা রহিম ছাত্র না হয়ে পারে না, তার মানে বলতে যাচ্ছে রহিম হয় ছাত্র। তো তাই হলো এখানে, তাই হলো।
তো রহিম হয় ছাত্র এ বচন। ক্লিয়ার সিদ্ধান্ত। এবার নিচ থেকে উপরে উঠতে হবে। দ্বিতীয় নাম্বার লাইন কি করে আসবে, যে রহিম, এই যে এস আর পি, রহিম শব্দ, রহিম উদ্দেশ্যপত্তার নাম এস আর বিধেয়পত্তার নাম পি। তো এস শব্দটা যেখানে থাকবে সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন, সেটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। তো এখানে আমরা এখানে একটা লাইন তো হয়ে গেছে। এখানে এই দুটো লাইনের মধ্যে রহিম কোথায় আছে, যে রহিমও পরিশ্রমী, তার মানে কি রহিম হয় পরিশ্রমী, এটাও হচ্ছে নাম আছে, সঙ্গে হেবাচক আছে, এটাও হচ্ছে তোমার এ বচন হবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন আছে, স্যার এখানে তো নাবাচক আছে, বিষয়টা হচ্ছে এখানে মানেটা কি বলতে হবে, রহিম ছাত্র না হয়ে পারে না, তার মানে রহিম ছাত্র না হয়ে পারে না, তার মানে রহিম ছাত্র, এই কথাটা একটু ঘুরিয়ে আছে, এই জন্য অনেকে আবার কনফিউজ হয়ে যাবে এটা কোন বচন হবে, এটা কিন্তু এ বচন হবে, ঠিক আছে। তো এটাও দ্বিতীয় নাম্বার লাইন, রহিম মিলে গেছে, তার রহিম পরিশ্রমী, এখানে দেখো ভালো করে দেখো রহিম পরিশ্রমী লেখা আছে, ভালো করে রহিম পরিশ্রমী, এই যে রহিম পরিশ্রমী। ক্লিয়ার, দুটো লাইন হয়ে গেল। এবার সবার উপরে হচ্ছে যেটা পড়ে থাকবে সেটা, সবার উপরে কোনটা পড়ে থাকলো, সবার উপরে এই যে সকল ছাত্র হয় পরিশ্রমী, এটা সবার উপরে, তার মানে এটা কোন বচন, এ বচন হবে, এটা সকল ছাত্র হয় পরিশ্রমী, এ বচন। আলটিমেটলি একটার পর একটা কেন আসে, কিভাবে আসে, একই ধরনের যেভাবে শেখাচ্ছি সেই সেম সিস্টেমে প্রত্যেকটা লজিক যুক্তি আঁকা তোমাদেরকে সাজাতে হবে, সেম সিস্টেমে। তো সাজানো হয়ে গেল, প্রথমটা প্রধানাস্ত্র বাক্য, দ্বিতীয়টা অপ্রধান সিদ্ধান্ত। ক্লিয়ার। তো এবারের কাজ কি, এবারে একইভাবে যেভাবে আমি তোমাদেরকে বললাম যে অ্যাপ্লাই করতে হবে নিয়মগুলো, ন্যায়ের নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে। প্রথম নিয়ম কি বলেছি, প্রথম নিয়ম আমি বলেছি যে ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পদ থাকবে, তার বেশিও না কমও না, এটাই মিলিয়ে দেখতে হবে। তার জন্য কি করতে হবে, পদগুলো মিলিয়ে দেখতে হবে। যে রহিমটার নাম এস দিয়েছো, এটার নাম ছাত্রটা পি দিয়েছো, তার রহিম সেম শব্দ এস হবে, ছাত্র সেম শব্দ পি হবে, আর বাকি যে দুটো পদ থাকবে সেটা এম পদ, একমাত্র আশ্রয় বাক্যে থাকবে, তো এম পদ। তো আলটিমেটলি তিনটা পদ হয়ে আছে, এই যে একটা পদ, এই যে দুটা পদ, তারপর যে পরিশ্রমী তিনটা পদ হয়ে গেল, ব্যাস আলটিমেটলি তিনটা পদ হয়ে গেল। তার মানে প্রথম নিয়মটা পাস, চারিপদ দোষ হলো না, তিনটা পদ আছে তো চারিপদ দোষ হলো না, প্রথম নিয়ম পাস। এবার চলে যাবো দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়ম কি, ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। এবার চলো হেতুপদ মানে এম পদের কথা বলছি, এখানে প্রথম থেকে মিলাই, এ বচনের হেতুপদটা কোথায় আছে, বিধেয় স্থানে আছে, আর আমরা জানি কি এ বচনের বিধেয় পদ কি অব্যাপ্য, তার মানে হেতুপদ কিন্তু এখানে অব্যাপ্য হচ্ছে। তো এক জায়গায় শুধু অব্যাপ্য হলে হবে না, দেখি আরেক জায়গায় যদি ব্যাপ্য হয়ে যায় তাহলে তো নিয়মটা পাস হয়ে যাবে। চলো এখানেও হেতুপদ দেখি, দ্বিতীয় আশ্রয় বাক্যে দেখি, এখানেও কিন্তু দেখি যে হেতুপদটা এ বচন আর হেতুপদটা কিন্তু বিধেয় স্থানে আছে, তার মানে এটাও এ বচন আর বিধেয় পদ অব্যাপ্য। আলটিমেটলি হেতুপদ দুই জায়গায় অব্যাপ্য হলো। এবার বিষয় হচ্ছে এক জায়গায় যদি ব্যাপ্য হয়ে যেত তাও কিন্তু নিয়মটা পাস, যেহেতু দুই জায়গার মধ্যে কোথাও ব্যাপ্য হয়নি এই জন্য এটা অব্যাপ্য হেতু দোষ, মানে দ্বিতীয় নিয়মটা ক্রস করতে পারলো না। এই জন্য ভালো করে দেখো অব্যাপ্য হেতু দোষ কেন হলো, অব্যাপ্য হেতু দোষ এবার বুঝতে পারলে, কারণ দ্বিতীয় নিয়মটাতেই আটকে গেল। মানে এই জায়গায় যদি ব্যাপ্য হয়ে যেত তবেই তৃতীয় নিয়মে যেত, তার মানে দ্বিতীয় নিয়মটা, ন্যায় নিয়মটা হচ্ছে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, এটাই নিয়ম। যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য হেতু দোষ ঘটবে, মানে অব্যাপ্য হেতু দোষ হলো। কেন ঘটলো বুঝতে পারলে এবার অব্যাপ্য হেতু দোষ, আশা করি বুঝতে পারো। এইভাবেই দোষগুলো বার করতে হবে। ক্লিয়ার। আর সংস্থান কি, একই সিস্টেম, যেহেতু দোষ হয়েছে একই সিস্টেম, আলটিমেটলি প্রথম লাইন দ্বিতীয় লাইন তিনটা লাইন তুলে দিতে হবে। হেতু প্রথম লাইনে কি ছিল, পিআরএম পদ ছিল পিআরএম, দ্বিতীয় লাইন এসআরএম এসআরপি এসপি, শুধু হেতুপদকে জোড়া দিয়ে দাও, এর ফলে যে ছবিটা হবে, কি ছবি হলো, এরকম ছবি হলে দ্বিতীয় সংস্থান। দেখো লজিকের সংস্থান মূর্তির প্রত্যেকটা আলাদা ক্লাস আছে, প্রত্যেকটা আলাদা ক্লাস, এক ক্লাসে সব কখনোই সম্ভব না। প্রত্যেকটা অস্ত্র, এগুলো লজিকের প্রত্যেকটা অস্ত্র, প্রত্যেকটা আলাদা ক্লাস, এগুলো আগে জানতে হবে, তারপরে তুমি ফিল্ডে নামতে পারো। তোমার কাছে আগে অস্ত্র লাগবে, মানে এগুলো ন্যায় নিয়ম এগুলো লিখে দিয়েছি। এই যে সংস্থান কত প্রকার, মূর্তি কত প্রকার, সব এগুলো লিখে দিয়েছি। তো এখন তো তুমি প্র্যাকটিস করছো, এখন তো তোমাকে অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে, এগুলো এখন আর ওই নতুন করে জানলে হবে না, এগুলো আগে জেনে তারপরে ফিল্ডে নামতে হবে। লজিক আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি যদি না জেনে থাকো তোমার মাথার উপর দিয়ে যাবে, আর যদি তুমি আমার আগে ফুল টিউশন ক্লাসগুলো করো তাহলে তোমার কাছে সব মনে হবে একটার পর একটা। ক্লিয়ার। তো আমি বারবার করে বলছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, এটা হচ্ছে ইউটিউব একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে, ঠিক আছে। তো হয়ে গেল, এটা সংস্থানটা কি হলো, দ্বিতীয় সংস্থান। যেহেতু এটা এরকম দ্বিতীয় সংস্থান, প্রথম সংস্থান দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটার মধ্যে যে কোনো একটা ছবি হবে।
ক্লিয়ার? শুধু হেতুপদকে যদি এই পাশাপাশি থাকতো এটা পাশে দিয়ে দিতাম, হেতুপদকে যদি এই পাশে থাকতো এখানে থাকতো পাশাপাশি দিতাম। আলটিমেটলি 4টাই ছবি হবে, 4টা ছবি শিখিয়ে দিয়েছি। তো এরকম ছবি হচ্ছে, এটা দ্বিতীয় সংস্থান। ক্লিয়ার? এবার বিচার তো সোজা, যেহেতু দোষ হয়েছে বিচার সোজা। বিচার কি? এই যে তুমি কি করে বুঝতে পারলে যে এটাতে দোষ হয়েছে, কোন লাইনটা দেখে বুঝতে পারলে, ওই কথাগুলো এখানে লিখতে হবে। কি করে বুঝলে? তো বিচারে কি, বিচারে এখানে এদের মতো ভাষা লিখেছে, আমি সহজ ভাষায় তোমাদেরকে লিখে দিয়েছি। তো যুক্তিটি কি? যুক্তিটি দ্বিতীয় সংস্থানে অবৈধ মূর্তি। যুক্তিটি কোন দোষ হয়েছে? অব্যবহিত দোষ হয়েছে। কারণ কেন অব্যবহিত দোষ কেন ঘটলো সেই কথাগুলো এখানে লিখতে হবে। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। এবার কোথায় ব্যাপ্য হতে হবে, কোথায় কি ঘটলো, কোন লাইনটাতে ঘটলো, এই কথাটাই এখানে লেখা আছে। আর আমি এগুলোই এই যে বললাম কিছুক্ষণ আগে, কোথায় ঘটলো, এ বচনের প্রধান আশ্রয় বাক্যের এ বচনের হেতুপদ হচ্ছে বিধেয় স্থানে থাকে অব্যপ্য হয়েছে। আবার ওই পদই দেখো অপ্রধান আশ্রয় বাক্যের, হ্যাঁ, দ্বিতীয় আশ্রয় বাক্যের এখানেও এ বচনের বিধেয় স্থানে থাকে অব্যপ্য হয়েছে। ফলে দুটিতেই কিন্তু অব্যপ্য হয়েছে, ন্যায়ের এখানে নিয়ম লঙ্ঘন করা হয়েছে, ফলে যুক্তিটি অব্যপ্য হেতু দুষ্ট। ব্যাস এটুকু এখানে লেখা হয়েছে। আর এটা তো অবৈধ মূর্তি, ব্যাস এটুকুই বিচার। তো এই হলো তোমাদের লজিক প্র্যাকটিস। তো ফুল টিউশন করে নাও, পুরো টিউশন লিখিয়ে দিয়েছি, এখন তো প্র্যাকটিস চলছে। প্লিজ শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে।